ঢাকার রাস্তায় হঠাৎই উত্তেজনা, স্লোগানে গর্জন, পুলিশের ধাওয়া আর টিয়ারশেলের ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। কি ঘটছে, কেন এই সংঘর্ষ? আজ আমরা জানবো হিজবুত তাহরীর ও পুলিশের মধ্যে এই উত্তপ্ত ধাওয়ার নেত্রপথের ঘটনা। এরপর মাঠে নামছে তিন দল। এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিন দলই ঈদের পর পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। মূলত দ্রুত নির্বাচনের পক্ষে বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করতে রাজপথে নামবে দলগুলো। জেনারেল ওয়াকার এবং ভারতীয়দের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং হাসিনা ষড়যন্ত্র মোটেও থেমে নাই। দর্শকবৃন্দ এবং ছাত্র জনতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলছি। শিরিন শারমিন এখন জেনারেল ওয়াকারের হেফাজতে। সে তুরুপের তাস হিসাবে শিরিন শারমিনকে সেনানিবাসে অতিথি করে রেখেছে। মাঝে মাঝে তাকে সেনা সদরের গাড়িতে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয় চুপ্পুর সাথে একান্তে বৈঠকের জন্য। এবং চুপ্পুর সাথে শিরিন শারমিন যখন বৈঠক করতে যায়, ভারত থেকে হাসিনাকে কানেক্ট করা হয়। গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমাদের মতো গরিব মানুষকে আপনারা কত ভিখারি বানিয়ে দিবেন। বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। আওয়ামী লীগের সময় ভালো ছিল, এখন ভালো নাই। ছাত্র নামে কিছু কুলান্ডার বাংলাদেশ অস্থিতিশীল বানাইছে। ডাক্তার ইউনূস সাহেব সিন্ডিকেট এখনো ভাঙতে পারে না, চাঁদাবাজি এখনো কমাতে পারে না, হাইতে কার কমাতে পারে না, দুর্নীতিবাজ কমাতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জেনারেল ওয়াকার এবং ভারতীয়দের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং হাসিনা ষড়যন্ত্র মোটেও থেমে নাই। দর্শকবৃন্দ এবং ছাত্র জনতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলছি। শিরিন শারমিন এখন জেনারেল ওয়াকারের হেফাজতে। সে তুরুপের তাস হিসাবে শিরিন শারমিনকে সেনানিবাসে অতিথি করে রেখেছে। মাঝে মাঝে তাকে সেনা সদরের গাড়িতে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয় চুপ্পুর সাথে একান্তে বৈঠকের জন্য। এবং চুপ্পুর সাথে শিরিন শারমিন যখন বৈঠক করতে যায়, ভারত থেকে হাসিনাকে কানেক্ট করা হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান ক্যান্সারটার নাম ওয়াকারুজ্জামান। বাংলাদেশের ব্রেইনে, হার্টে একটা ক্যান্সার, ওই ক্যান্সারটার নাম ওয়াকারুজ্জামান। আমাকে যদি কেউ বলে other than ওয়াকার there is some other cancer, yes there is some other cancer, কিন্তু ওই ওয়াকারকে যদি এখান থেকে সরানো হয়, চুপ্পুকে যদি এখান থেকে সরানো হয়, নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধানকে যদি সরানো হয়, অনেকে বলবে যে তো মিল্টন গুজব তৈরি করছে। দর্শক, কিন্তু একটা সাবজেক্ট, গুজব তৈরি আমি করছি। জেনারেল ওয়াকার যখন রাওয়া ক্লাবে মন্তব্য করতে যাচ্ছিল, ওখানে রয়ের বেশ কিছু লোকজন ছিল, ওখানে হিন্দুস্তান টাইমস এবং ভারতীয় মিডিয়ার কিছু লোকজন ছিল। আপনারা কি জানেন যে জেনারেল ওয়াকার জানতেন যে বক্তব্যের পরপরই এটা ভারতের মিডিয়া পিক করবে? জেনারেল ওয়াকার পারে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। ওয়ারাস জেনারেল ওয়াকার ওখানে বসে আছে শুধু 2-3টা স্বার্থ আদায়ের জন্য: ভারতের কল্যাণ, শেখ ফ্যামিলির পুনর্বাসন এবং আওয়ামী লীগের পুনর্বাসন এবং তার নিজের পাছা বাঁচানো। এর বাইরে জেনারেল ওয়াকারের আর কোনো টার্গেট নাই। ঢাকার রাস্তায় হঠাৎই উত্তেজনা, স্লোগানে গর্জন, পুলিশের ধাওয়া আর টিয়ারশেলের ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। কি ঘটছে, কেন এই সংঘর্ষ? আজ আমরা জানবো হিজবুত তাহরীর ও পুলিশের মধ্যে এই উত্তপ্ত ধাওয়ার নেত্রপথের ঘটনা। সকাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের সতর্ক অবস্থান ছিল, আর ঠিক তখনই হিজবুত তাহরীর সদস্যদের এক গ্রুপ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ প্রথমে অনুরোধ করে, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, পাল্টা প্রতিক্রিয়া জানায় বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি, এরপর মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা গলির অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত, এনসিপি ত্রিমুখী দ্বন্দ্ব। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। নির্বাচন প্রশ্নে বিএনপি, জামাত, এনসিপি ত্রিমুখী দ্বন্দ্ব। আসলে এনসিপি কি সেই অবস্থায় এসছে যে তারা দ্বন্দ্বে যাবে? হ্যাঁ, তাদের একটা অবস্থান আছে এবং তাদের এই অবস্থানটাকে বিএনপি একটু ভিন্নভাবে দেখছে। যেমন সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, এই প্রসঙ্গগুলোর সাথে বিএনপির মেলে না। আবার জামাত ইদানিং সন্দেহ প্রকাশ করছে যে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন, কিন্তু জামাতের সাথে আবার একটা বিষয়ে মিল আছে এনসিপি, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আবার বিএনপির সাথে অমিল আছে যে ওই স্থানীয় সরকার নির্বাচন বিএনপি এটা মনে করে যে আগে জাতীয় নির্বাচন। তো ফলে নানান ইস্যুতে কিন্তু মতপার্থক্য হচ্ছে এবং মতপার্থক্যটা এমন পর্যায়ে গেছে যে এখানে সবাই ধরে নিচ্ছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন বিএনপি আর যাই হোক না কেন জামাতকে সাথে নেবে না। জামাতকে যদি সাথে নেয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপিকে মৌলবাদী, জঙ্গিবাদী, মানে একেবারে পুরোপুরি ইসলামী একটি দল হিসেবে চিহ্নিত করা হবে। আর জামাতেরও নানান রকম বক্তব্য আছে, নিজস্ব ক্ষমতা কুক্ষিগত করার একটা প্রবণতা আছে। অনেকে বলেন যে জামাতকে সাথে নিলে বিএনপিরই ক্ষতি হবে। তো সব মিলে বিএনপি সম্ভবত অন্য রাজনৈতিক দলগুলো, যেমন নুরুল হক নূরের গণপরিষদ বা মাহমুদুর রহমান মান্নান নাগরিক ঐক্য, এরকম কিছু ব্যক্তি, সর্বস্ব আসম আব্দুর রব, এরকম কিছু ব্যক্তিকে তারা নিতে চায় যে একটা জাতীয় সরকারের একটা রূপ দিতে চায়। এখন সেই রূপে সেখানে কি জামাত থাকবে কিনা? এখন দেখবেন যে বিএনপি কিন্তু তেমন ভাবে জাতীয় সরকার গঠনের কথা বলে না, যে নির্বাচনের পর তারা জাতীয় সরকার করবে, এটা কিন্তু তেমন মানে জোরালোভাবে সামনে আসছে না, তাদের বক্তব্য বিবৃতিতে নেই। কিন্তু বোঝা যায় যে তারা একটা হয়তো সর্বদলীয় একটা সরকার করার চেষ্টা করবে, তার মধ্যে জামাত অপোজিশনে থাকবে, এটা সত্য। এখন এনসিপি, জাতীয় নাগরিক পার্টির সাথে কার যে সমঝোতা হবে এটা পরিষ্কার না। এনসিপি তারা মনে করে যে তরুণদের হয়তো আবার একটা জোয়ার উঠবে, সেই জোয়ারে তারা হয়তো এমন অবস্থা তৈরি হবে যে তারা নিজেরাই জিততে পারবে। যদি সেটা না হয় তাহলে তারা কার সাথে মিলে যাবে? তারা কি বিএনপির সঙ্গে যাবে নাকি তারা জামাতের সঙ্গে যাবে? বিএনপির সাথে কিছু কিছু ক্ষেত্রে তাদের মিল আছে, তারা মধ্যপন্থী দল বলছে, গণতান্ত্রিক দল আছে, সেই হিসাবে আবার মিল আছে। আবার অমিল আছে হলো ওই যে সংবিধানের আমূল পরিবর্তন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, এইসব প্রশ্নে তাদের সঙ্গে মিল নেই। আর জামাতের সঙ্গে মিল আছে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। যেমন জামাত মনে করে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, কেননা যেহেতু ডিসেম্বর পর্যন্ত যদি ধরা হয় বা ডিসেম্বরের পরেও নির্বাচন চলে যায়, তাহলে এর মধ্যে মানুষের অনেক রকম সমস্যা তারা ফেস করছে। সুতরাং স্থানীয় নির্বাচন দিয়ে একটা টেস্ট কেসের মতন হবে, যেটা দিয়ে পরে জাতীয় নির্বাচন। তো সেই ইস্যুতে কি জাতীয় নাগরিক পার্টি তারা কি সমঝোতায় যাবে? জামাতের সঙ্গে সমঝোতায় গেলে জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব কি থাকবে? তাদের যে আলাদা যে একটা বৈশিষ্ট্য বা তাদের বলা হচ্ছে যে তাদের একটা এমন একটি অবয়ব যে তারা কোনো ধর্মীয় সংগঠন না, তারা মধ্যপন্থা গণতান্ত্রিক দল। তো সেটা বজায় রাখতে গেলে আবার যদি জামাতের সাথে ঐক্য করে তাহলেও সমস্যা। তো সব মিলায় কিন্তু তিনটা দলের তিনমুখী একটি অবস্থান। সেই কারণেই যুগান্তরের এই রিপোর্টটি। তবে জাতীয় নাগরিক পার্টিকে বুঝতে আরও কিছুদিন সময় লাগবে যে তাদের গতিপথ কোন দিকে যায়, তারা কেন নির্বাচনটা পেছানোর জন্য বারবার বলছে, এই বিষয়গুলি একটু বোঝার জন্য হয়তো আরও কিছুদিন সময় লাগবে। এবং শেষ পর্যন্ত কি সত্যি সত্যি তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে বিএনপির বিরুদ্ধে, বিএনপির বিপরীতে? সমস্ত জাতীয় নাগরিক পার্টি জামাতের ইসলামের জন্য অত মাথা ব্যথার কারণ না। জাতীয় নাগরিক পার্টি, নতুন এই দলটা, মাথা ব্যথার কারণ হচ্ছে বিএনপির জন্য। জাতীয় নাগরিক পার্টির
যে নেতৃত্বে আছে তারা তরুণরা আছে। ফলে তরুণরা যদি আকৃষ্ট হয় তাহলে বিএনপির যে তারুণ্য নির্ভর একটা রাজনীতি সেটা কিন্তু ক্ষুণ্ণ হবে। ফলে আলটিমেটলি মূল প্রতিদ্বন্দ্বিতা বা মূল দ্বন্দ্বের জায়গাটা বিএনপির সাথে এনসিপি, কারণ তারা একই ধারার রাজনীতি, মধ্যপন্থা, ধর্মীয় অনুভূতি এবং গণতান্ত্রিক। সেই হিসাবে কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বী অ্যাকচুয়ালি তার যে মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে এনসিপি, জামাত নয়। দর্শক, ঈদের পর মাঠে নামছে তিন দল, এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয় বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিন দলই ঈদের পর পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। মূলত দ্রুত নির্বাচনের পক্ষে বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করতে রাজপথে নামবে দলগুলো। দ্রুত নির্বাচনের দাবিতে এরই মধ্যে জেলা পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি। একই দাবিতে ঈদের পর বিভাগীয় পর্যায়ে আরও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। অন্য দুই দলের মধ্যে জামাত ইসলামী দলীয় নেতার মুক্তি, আওয়ামী লীগের বিচার সহ কয়েকটি দাবিতে বিভাগ ও জেলা পর্যায়ে সমাবেশ করবে। নতুন দল গণপরিষদ নির্বাচনের চেয়ে কর্মসূচি পালন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে, এই ইস্যুতে সরকারকে চেপে ধরেছে। এই দাবিতে কর্মসূচি পালনের পাশাপাশি সরকারকে আলটিমেটামও দিয়েছে দলটি। জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের বক্তব্য ও কার্যক্রম বিশ্লেষণ করলে স্পষ্ট হচ্ছে যে তারা সংসদ নির্বাচনের আগে ব্যাপক ভিত্তিক রাষ্ট্র সংস্কার ও আওয়ামী লীগের বিচার চায়। এই দুটি কাজ সম্পন্ন করতে গেলে এই বছরের মধ্যে নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান তৈরি করতে চাইছে তারা। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।